আমাদের আজকের অনুষ্ঠান নন্দীগ্রাম থেকে বারাণসীতে। আমি যে প্রসঙ্গটা এবার নিয়ে আসবো সেই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক তো হবে না, তবে অপ্রিয় হতে পারে। সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলছেন, আমি যদি জিতি নন্দীগ্রামকে সোনায় মুড়ে দেবো। নরেন্দ্র মোদী বারাণসীকে যখন তিনি ইলেকশন ক্যাম্পেনে গেছিলেন বলেছিলেন বারাণসীকে আমি স্বর্গরাজ্যে পরিণত করব। আমার প্রশ্ন উজ্জয়িনীর কাছে, উজ্জয়িনী এই যে কথাগুলো বলা হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন তবে তিনি নন্দীগ্রামকে সোনায় মুড়ে দেবেন, কি আগে তো মনে হয় না যে অন্য সময় যে আমি যদি হারি তাহলেও আমি মুড়ে দেবো? সেটা তো একটা অবশ্যই সঠিক কথা। এবং আমাদের মুখ্যমন্ত্রী অথবা আমাদের প্রধানমন্ত্রী বা যে সময় যে কোনো বরিষ্ঠ নেতা যে সমস্ত প্রমিসেসগুলো ইলেকশনের আগে করেন, মানুষ বোধহয় খুব একটা সিরিয়াসলি নেন না। কারণ তারপরে আমরা বারাণসীরও কী অবস্থা দেখতে পেয়েছি, এবং নন্দীগ্রামও ভবিষ্যৎ যেই জিতুন আমরা ভবিষ্যতে না না আগে বেনারস যেটা ছিল এখন কি সেই বেনারস আছে? আমি একদম নিকটিমে খরচ করে তাকে উন্নয়ন করা হয়েছে। বেনারস শহরটাকে হয়েছে, বেনারসের আউটস্কার্টটাকে হয়নি। বেনারস শহরে আগে কিরকম ছিল জানেন? ঘুঘুরে বাসা ছিল। উন্নয়ন বলতে আমি কি বুঝবো? উন্নয়নের মাপকাঠি আমি কি রাখবো? আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে যাচ্ছে তার মানে আমি এই করব। নরেন্দ্র মোদী না জিতলে বেনারসের উন্নতি হতো না। যেটা না জিতলে না, উনি যেটা করেছেন, যেটা কমিটমেন্ট করেছেন সেটা ফুলফিল করার চেষ্টা করছেন। আপনি তো বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে জিতে গেলে সোনায় মুড়ে দেবেন। আমি বলিনি, উনি বলেছেন। তার আগে তো ওনারই দলের লোক জিতে অল ইন অল ছিলেন, তো উনি কেন না সোনায় মুড়ে দিলেন? সেই প্রশ্নটাই তো করছি দলে এসেছে, এবং সেই মানুষটি জিতলে তিনিও সোনায় মুড়ে দেবেন কিনা আমাদের জানা নেই। আমরা এই কথাটা বলি না সোনায় মুড়ে দেব না। এই যে এক্ষুনি আপনি মোদি সম্পর্কে বলছিলেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিজেপির বরিষ্ঠ নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ঠিক আমরা জানি যে আজকে একটা তৃণমূল কংগ্রেস টুইট করেছে, যে টুইটে তারা বলেছে যে নন্দীগ্রামে তারা জিতছে, এবং দ্বিতীয় কথা বলেছে যে নরেন্দ্র মোদী এবার নন্দীগ্রামের কথা ছেড়ে বারাণসীর কেন্দ্রটিকে সামলান। এ সম্পর্কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে? দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। শুধু নন্দীগ্রাম নয়, 2 ফেজের ইলেকশনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে হারছে, এবং যত ফেজ এগোবে তৃণমূলের হার তত বাড়তে থাকবে। মুখ্যমন্ত্রী যার জন্য মতুয়াদের গুরুর নামই উল্টো পাল্টা বলতে শুরু করেছে, তার মানেটা এটাই যে নার্ভাস হয়ে গেছে মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে তো হারছে তৃণমূলের বিষয়ে কোনো সন্দেহ নেই। নন্দীগ্রাম ছাড়াও আরো যে 2টো ফেজের ইলেকশন হয়ে গেছে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে নন্দীগ্রাম, সেই ফেজগুলো তো ব্যাপক হারের সামনে তৃণমূলের কে দাঁড়াতে হবে। তার কারণ ইতিমধ্যে তৃণমূলের অ্যাটিটিউড, মুখ্যমন্ত্রীর হাবভাব, তা দেখে বাংলার মানুষ বুঝে গেছে হার এবার নিশ্চিত। সেই জন্য বেনারস কে যাবে সেটা নয়, কে গঙ্গাসাগরে যাবে তার চিন্তা করুক। রাহুল বাবু, একটু আগে রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, যিনি নন্দীগ্রামের দায়িত্বে ছিলেন, তিনি আমাদের চ্যানেলে একটি টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন যে গোয়েবলস যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানা রকম মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করতেন, বিজেপি সেই রকম মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করছে ভোটারদের, এবং আরও যে ফেজগুলো বাকি রয়েছে, অর্থাৎ আরও 6টি ফেজ বাকি রয়েছে, তাতে প্রভাব সৃষ্টি করার জন্য নন্দীগ্রামে মমতা হারছেন বলছেন। আসলে বাস্তব হলো যে নন্দীগ্রামে মমতা অন্ততপক্ষে 40,000 ভোটের ব্যবধানে জিতছেন। গতকাল মমতার অ্যাটিটিউডই বলে দিয়েছে, এবং নন্দীগ্রামের ভোট চলাকালীন তৃণমূলের এজেন্টরা পর্যন্ত বেরিয়ে গেছে বুথ থেকে, অর্থাৎ এজেন্টরা বুঝে গেছে সব ভোট পদ্ম ফুলে পড়ছে। আর এটা বোঝার পর বহু বুথ থেকে তৃণমূলের এজেন্ট বেরিয়ে চলে গেছে। এটাই তো প্রমাণ যে তৃণমূল কংগ্রেসের এজেন্টদেরই মনোবল নেই, তো মুখ্যমন্ত্রীর মনোবল থাকবে কি করে? সেই জন্য মুখ্যমন্ত্রী একটা বুথের মধ্যে আটকে থেকে অনেক নাটক করে সিম্পেথি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সিম্পেথিতে কোনো কাজ হয়নি। সেই জন্য এখন কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য জিতছে রব তুলছে, কিন্তু এই রব তুলে কি আর জেতা যাবে? মানুষের যে অভিশাপ, সে অভিশাপ তৃণমূলের কার্যকর্তারা বুঝতে পারছে, সেই কারণে বুথ থেকে তৃণমূলের কার্যকর্তারা বেরিয়ে চলে গেছে। ধন্যবাদ রাহুল বাবু। রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন, বিজেপির বরিষ্ঠ নেতা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা জিতছি বলে বাকি 6টি পর্বে জেতার চেষ্টা করছে, এবং
বিজেপি তৃণমূল হারছে বলে বাকি ছটি পর্বে জেতার চেষ্টা করছে। আমি মহানন্দার কাছে যাব। মহানন্দা, এই যে ব্যাপারটা হচ্ছে, কোথাও বিজেপির ম্যানিফেস্টোর কথা নেই, কোথাও তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোর কথা নেই, কোথাও নেই বিজেপি কি কাজ করেছে, ভবিষ্যতে কি করবে সেটার কথা, তৃণমূল কি করেছে, ভবিষ্যতে কি করতে চায় তার কথা। সবটাই যেন কোথাও একটা দেখে মনে হচ্ছে তাৎক্ষণিকতার উপর নির্ভর করছে। কি বলবেন? একদমই। এই যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে, তৃণমূল নেতৃত্বও করেছে এবং বিজেপিও করেছে। দেখুন, মমতা ব্যানার্জির যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা তো আমরা জানি যে জনকল্যাণমূলক, এবং তিনি যে যা করেছেন সেটা তো ইস্তেহারে রয়েছে, এবং যেগুলো করতে পারেননি সেগুলো উনি কিছু প্রমিস করেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা যেটা আরেকটু আশা করেছিলাম যে বিজেপির কাছ থেকে যে ইস্তেহারটা পাওয়া গেছে সেটা যেন তৃণমূলের ইস্তেহারকে একটু এক্সটেনশন, মানে ওই 5 টাকায় খাবার দুবেলা দেওয়া হচ্ছে, দুবেলা দিতে চায় তৃণমূল, আর বিজেপি বলছে 3 বেলা খাবার দেবে, মানে এরকম একটা যেন এক্সটেনশন। কিন্তু সেটা তো কাম্য নয়। যদি বিজেপিকেও এখানে সরকার ফর্ম করতে হয়, তাকে তো উন্নয়নের আরো বার্তা দিতে হবে যে যেটা এরা করতে পারেনি আমরা সেটা করে দেখাবো। কিন্তু ইস্তেহারে কিন্তু সেটার আমরা রিফ্লেকশন পাইনি আমরা। এবং শুধু তাই না, বিজেপি মানে তো শুধু একটা প্রাদেশিক দল নয়, একটা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন তারা। সেখানেও অর্থনীতির যা অবস্থা, কোভিডের পূর্ববর্তী অবস্থায় বলছি, কোভিডটা তো একটা এক্সেপশনাল সিচুয়েশন, সেখানে গ্রোথ রেট কম, ইন্ডাস্ট্রি নেই, বেকারত্ব সর্বোচ্চ, তার আগে থেকেই কিন্তু অর্থনীতির অবস্থা যথেষ্ট চিন্তাজনক, এবং বিনিয়োগ আসছে না। যেটা আমরা সবসময় যখন আর্থিক বিষয়ে আলোচনা করি বলি যে কোনো অর্থনীতিকে যদি দীর্ঘমেয়াদী উন্নয়ন করতে হয় তাহলে বড় বিনিয়োগ আসতে হবে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্টমেন্ট আসতে হবে। ছোটোখাটো শিল্প আমাদের দেশে টার্সিয়ারি সেক্টর, মানে যেটা সার্ভিস সেক্টরটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু যদি বড় শিল্প না তৈরি হয় তাহলে চাকরি তৈরি হবে না, এবং সেটা না হলে দেশের উন্নয়ন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আমরা দেখেছি এটা হচ্ছে না, সামহাও তাদের কোনো পলিসির জন্যই হোক এটা হচ্ছে না। রাজ্য সরকারের ক্ষেত্রেও এই সমস্যাটা রয়েছে, আমি বলছি না এটা শুধু কেন্দ্রীয় সরকারের। তাহলে যদি রাজ্য সরকারের পলিসিগুলোর ডিফেক্ট দেখাতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারকে তো এমন একটা ইস্তেহার দিতে হবে যেখানে এগুলো থাকবে, যে হ্যাঁ আমরা বিনিয়োগ করে দেখাবো, আমরা শিল্পায়ন করব, আমরা শিল্পায়ন করে দেখাবো যে এত চাকরি হবে। কারণ বেকারত্ব কিন্তু একটা ভাইটাল ইস্যু, এবং এটাও কিন্তু এইবারের ভোটে প্রভাব ফেলবে। রাইট। আমি উজ্জয়িনীর কাছে যাব। নিঃসন্দেহে বেকারত্ব একটি বড় ইস্যু এবং কর্মবিমুখতা, কর্মহীনতা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু উজ্জয়িনী, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের নির্বাচনে, যে নির্বাচনই হোক না কেন, ডোল পলিটিক্স একটা বড় ভূমিকা নিচ্ছে, অর্থাৎ পাইয়ে দেবার একটা প্রবণতা। তো সাধারণ ভোটার কি আগে একটা সময় ছিল যখন মুরগি, কড়ি ইত্যাদি দিয়ে ভোট কেনা হতো বা সমর্থন কেনা হতো, তারই একটা এক্সটেন্ডেড ভার্সন কি আমরা দেখছি না? দেখুন, টাকা নির্বাচনে এক্সপেন্ডিচার যদি দেখেন, আমরা জানি যে আমাদের কিছু আইনগত ত্রুটি রয়েছে। আমরা জানি যে নির্বাচন প্রার্থীদের খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া রয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর নির্বাচনে খরচের কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নেই। সুতরাং সেই ক্ষেত্রে, এবং আমরা এটাও জানি, যদি আমরা পলিটিক্যাল পার্টি ফান্ডিং অ্যানালিসিস করি, কোন দল আজকে আমাদের দেশে সব থেকে অর্থশালী, বিত্তবান দল। তো সুতরাং নির্বাচনের আগে টাকা তো খরচ হচ্ছে, এবং এখানে জনসচেতনতার একটা বড় ভূমিকা রয়েছে, এবং জনগণকে সচেতন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও একটা বড় ভূমিকা রয়েছে। দুক্ষেত্রেই গ্যাপ রয়েছে। তো সেইখানে টাকা, আমি যেটা বলছিলাম, আমাদের সংগঠন থেকে আমরা যে কথা বলি, পেশি শক্তি নিয়ে এতক্ষণ আলোচনা করছিলেন, এবারে অর্থশক্তির কাছে এসেছেন। পেশি শক্তি যেমন রাজনীতিকে প্রভাবিত করে, অর্থশক্তিও রাজনীতিকে সেভাবেই প্রভাবিত করে। সেটা একদম মাইক্রো লেভেলে হতে পারে একটা ভোটার, বা আরো বড় আকারে অন্যান্যভাবে হতে পারে। সেখানে যারা ফান্ডিং করেন তাদেরও একটা ভূমিকা থাকে। হ্যাঁ, আমি তো মনে করছি যে, বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা বড় ফ্যাক্টর। আমাদের অন্য একটা খুব ছোট্ট পরিসংখ্যান দিই, ধরুন এই 3টে ফেজে যতজন প্রার্থী, 567 জন প্রার্থীর মধ্যে
78 জন প্রার্থী লড়াই করছেন, কোটিপতি প্রার্থীরা লড়াই করছেন এই নির্বাচনে। অথচ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের গড় আয় কত সেটা যদি ভাবা যায়, তো সেই প্রসঙ্গে তাদের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের গড় আয়টা যদি দেখেন, সেখানে একটা মহা বৈষম্য দেখতে পাওয়া যায়। তো হ্যাঁ, পাইয়ে দেওয়া ডোল পলিটিক্স যেটা বলছেন, এখন কোনটা পাই, কোনটা স্বাধিকার, কোনটা অধিকার। এই যে আপনি ম্যানিফেস্টোর কথা বলছিলেন, আমি সমস্ত রাজনৈতিক দলের ম্যানিফেস্টোই কম বেশি দেখেছি। তো মানুষ অনেক সময় বুঝতেই পারেন না যে কোনটা অ্যাকচুয়ালি আমার এন্টাইটেলমেন্ট ছিল আর কোনটা আমাকে পাইয়ে দিচ্ছে। এন্টাইটেলমেন্টগুলোকে আমি পাইয়ে দিচ্ছি বলাটাও একটা রাজনীতি। আমি দিচ্ছি কিছু না, ওগুলো অধিকার, যেটা মানুষের অধিকার সেটাই মানুষকে দেওয়া হচ্ছে, এবং সেটা মানুষের করের টাকা থেকেই দেওয়া হচ্ছে। এরকম তো কেউ না যে বাড়ি থেকে এনে দিচ্ছেন। তো এইটা একটি বিষয়। আর আপনার পূর্ববর্তী প্রশ্নের মাঝখানে একটু হয়েছিল, আমি একটা কথাই শুধু বলতে চাই, সেখানে সোনায় মুড়িয়ে দিন, হিরে মুড়িয়ে দিন, রূপোয় মুড়িয়ে দিন, যে যখন সরকার গঠন করেন, যে দলই সরকার গঠন করুক, তার কাছে কিন্তু তখন সমস্ত মানুষই সমস্ত মানুষেরই তিনি প্রতিনিধিত্ব করেন। এইরকম নয়, মানে অন্তত আইডিয়ালি এরকম নয় যে সেই দলটিকে যারা ভোট দিয়েছিলেন সেই সরকার শুধু তাদের প্রতিনিধিত্ব করেন। সুতরাং একটি কনস্টিটিউয়েন্সিকে সোনায় মুড়িয়ে দেওয়া নয়, তাহলে পুরো পশ্চিমবঙ্গকে সোনায় মুড়িয়ে দিতে হয়। এবং একটি বারাণসী নয়, সারা ভারতবর্ষের সেই একই রকম উন্নতি করতে হয়, তবেই গণতন্ত্রের মর্যাদা রক্ষা হয়, না হলে গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ হয় বলে আমি মনে করি। রাইট। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এবারে একটা চলতি লবজ রয়েছে, বিজেপি প্রচুর টাকা খরচা করে ভোট কিনে নেবার চেষ্টা করছে। ভোট কেউ কোনোদিন কিনতে পারবে না। ভোটের অধিকার, জয়ন্তবাবু, এরকম আছে না যে মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমরা তো জানি সামান্য এক বোতল হাড়িয়া দিয়ে ভোট কিনে নেওয়া হয়। এখন মানুষ সিপিএম আমরা দেখেছি এক বোতল হাড়িয়া দিয়ে ভোট কিনে সেটা দেখেছেন, কিন্তু যারা ওইভাবে করে, তো যারা ভাবে যে আমি টাকা দিয়ে আমি ভোটারকে প্রভাবিত করে দিলাম, তো ভোটারকে প্রভাবিত করে দিলে ওরা খুব একটা, মানে এটা ধরে রাখবে না যে অনেক লাস্টিং করবে। সে বুথ পর্যন্ত যেতে যেতে ভোটারের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তখন অন্য লোককে ভোট দিয়ে দেয়। রাইট। আচ্ছা, আর একটা ওনার দিদির একটা আমি জবাব দিতে চাইছিলাম। দিদি বলছেন, মহানন্দ দিদি বললেন যে পশ্চিমবাংলা এখানে কর্মসংস্থান কি করে হবে, কি করে বেকারত্ব কমবে, কি করে বেকার যুবক যুবতী চাকরি পাবে, তার এখানে বিজেপি কোনো উল্লেখ নেই। বিজেপি যে ম্যানিফেস্টোতে এগুলো কোনো উল্লেখ নেই। কিন্তু আমি একটা কথা ওনাকে, ওই কথার জবাব দিতে চাইছি ওনাকে, আপনি ঠিক মতন পড়বেন, ওর ভেতরে সমস্ত জিনিস লেখা আছে। তাতে এগুলো হওয়ার আগে কর্মসংস্থান, নতুন এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো হওয়ার আগে আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক হতে হবে। পশ্চিমবাংলা আগে 34 বছর বাম শেষ করে চলে গেছে। এখানে স্টার্টিংয়ে বামে ল অ্যান্ড অর্ডার ঠিক ছিল, তারপরে ল অ্যান্ড অর্ডার একবারে ধস নেমে গেছিল। এরা যখন থেকে এসছে পুরো পুলিশ কন্ট্রোল করছে। আগে আপনারা মানে ল অ্যান্ড অর্ডার যতক্ষণ আগে উত্তরপ্রদেশটাকে ঠিক করুন, তারপর বলবেন। উত্তরপ্রদেশ পশ্চিমবাংলা থেকে সারা ভারত, উনি তো পশ্চিমবঙ্গের কথা বলেন, সারা ভারতে বিনিয়োগ কেন আসছে? তার মানে সারা ভারতের ল অ্যান্ড অর্ডার খারাপ? ভারতে বিনিয়োগ কম কেন? ভারত এখন আপনি যদি কোভিড ছেড়ে দিন, কোভিডের আগে, কোভিডের পরেই তো এখন আমাদের পরিস্থিতি ঠিক হচ্ছে না। এখন গোটা ওয়ার্ল্ডে ইকোনমিক নরেন্দ্র মোদিজি তো এই সৃষ্টিতে আছে। শুনুন, নরেন্দ্র মোদিজি তো বেশ কিছুদিন ধরে এরকমই আছেন। চলবে। রাইট। আমরা আসছি, আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু আজকে উত্তরবঙ্গে দাপিয়ে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। কারণ আমরা জানি যে তৃতীয় পর্যায়ের ভোটে মঙ্গলবার দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে দাপিয়ে বেরিয়েছেন অমিত শাহ, নরেন্দ্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একবার সেই ছবি দেখে নেব এবং আমাদের নতুন অতিথি এসেছেন, তাকেও স্বাগত জানাবো। দেখে নেব সেই ছবিটি। হাই ভোল্টেজ নন্দীগ্রাম ভোট শেষ। দ্বিতীয় দফায় দিনভর চরম উত্তেজনার পর একদিকে বিজেপি নেতৃত্ব বলছেন মমতা হারছেন, অন্যদিকে 4 গুণ বেশি প্রত্যয় নিয়ে তৃণমূল নেতৃত্ব বলছেন ফের নন্দীগ্রামে মমতাই জিতছেন। তবে নন্দীগ্রাম যুদ্ধ শেষ হলেও লড়াই অভিভি বাকি হে। তাই শুক্রবার মমতা অমিত শাহ দুজনেই 3টি করে জনসভা করেন। লড়াইয়ের ময়দানে এই বলে আমায় দেখ, তো বলে আমায়। দুই দলের চোখ ছিল উত্তরবঙ্গ। মমতার সভা ছিল নাটাবাড়ি, দিনহাটা, ফালাকাটায়। অমিত শাহের সভা ছিল শীতলকুচি, কালচিনিতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মমতা সরকারকে তোপ দেখে শীতলকুচির জনসভা থেকে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে ভোকাল টনিক দিলেন অমিত শাহ। বললেন মমতা 3T এবং মোদির 3B ফর্মুলার কথা। বিকাশ, বিশ্বাস, বাণিজ্য। মোদি সরকার চলে এই 3B ফর্মুলায়, আর মমতা সরকার চালান 3T ফর্মুলায়, অর্থাৎ তোলাবাজি, তানহাশাহি, তুষ্টিকরণ। পাশাপাশি অমিত শাহের আবেদন, উত্তরবঙ্গে একটা ভোটও তৃণমূলকে নয় বিজেপিকে দিন।
তৃণমূল ক্ষমতা এলে অনুপ্রবেশের সমস্যা থাকবে, বিজেপি একমাত্র সেই সমস্যা রুখতে পারবে। উত্তরবঙ্গের উন্নয়নে প্রতি বছর 2000 কোটি টাকা করে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাজবংশী সম্প্রদায়ের সমর্থন পেতে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি প্রকল্পের প্রতিশ্রুতিও দিয়েছেন অমিত শাহ। जोर से बोलिए, करा है या नहीं करा है अन्याय? माताएं बहनें बोले अन्याय किया है या नहीं किया है? और इसीलिए दीदी आपसे डरती है, आपसे डरती है। कल दीदी नंदीग्राम में तय हो गया है कि नंदीग्राम में दीदी चुनाव हार रही है। बाद में उनके एडवाइजर गए कि दीदी कहां से लड़ोगी? उन्होंने कहा उत्तर बंगाल के अलावे कहां से भी लड़ा दो, उत्तर बंगाल वाले मुझे नहीं जिताने वाले हैं। 2 मई को दीदी जा रही है और उत्तर बंगाल के अच्छे दिन आ रहे हैं। भारतीय जनता पार्टी की सरकार बनते ही टॉप मोस्ट प्रायोरिटी में उत्तर बंगाल का भला होगा, ये मैं आप लोगों को विश्वास दिलाना चाहता हूं। और हर साल 2000 करोड़ रुपया उत्तर बंगाल के विकास के लिए उत्तर बंगाल विकास बोर्ड को भाजपा सरकार देगी। ये नारायणी सेना जिसने सालों तक मुस्लिम आक्रांताओं से उत्तर बंगाल की रक्षा करी, वो नारायणी सेना के स्मरण में हम यहां पर एक बटालियन बनाएंगे जिसमें मेरे राजवंशी समाज के भाई होंगे और नारायणी सेना को 100 साल तक हिंदुस्तान न भूले ऐसी व्यवस्था कराएंगे। कूच बिहार के अंदर एक एम्स बनाकर पूरे उत्तर बंगाल के बीमारों का स्वास्थ्य का चिंता करेंगे। 10,000 करोड़ का कादम्बिनी गांगुली हेल्थ इंफ्रास्ट्रक्चर भी बनाएंगे। हर महिला को केजी से पीजी तक की शिक्षा फ्री ऑफ कॉस्ट करने का काम हमने करा है। ये दीदी जो है ये 3T मॉडल पर सरकार चला रही है। 3T मॉडल पर इसके 3T क्या है? एक है तानाशाही, दूसरा है टोलाबाजी और तीसरा है तुष्टीकरण। ये 3T पर सरकार चलाती है और मोदी जी 3V पर चलाते हैं। पहला है विकास, दूसरा है विश्वास और तीसरा है व्यापार। ये 3V के आधार पर हम बंगाल का विकास करेंगे। অন্যদিকে ফালাকাটা সভা থেকে এদিন ফের বিজেপিকে তোপ দাগেন মমতা। বলেন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। লোকসভা ভোটে উত্তরবঙ্গে প্রচুর আসন পেয়েছিল কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করেনি। এবারও টাকা দিচ্ছে, অনেক প্রতিশ্রুতিও দিচ্ছে কিন্তু আদতে কিছুই দেবে না। তাই টাকা দিতে চাইলে আগে 15 লক্ষ টাকা চেয়ে নিন। এমন খেলা খেলুন, বিজেপিকে একেবারে মাঠের বাইরে বের করে দিন। उन्होंने काम नहीं किया, झूठा कह के वोट लेके भाग गया। क्या आप लोगों को पता नहीं है? ইলেকশনের আগে বলেছিল ওদের অর্থমন্ত্রী এসে যে 7টা বন্ধ চা বাগান খুলে দেবো, 7 चाय बागान हम खोल देंगे। खुला नहीं खुला? हमने बहुत सारे खुला है और भी खुलने जा रहा हूं। वही 7 में 5 महीने खुल दिया और वो लोग खाली वोट का बात करते हैं। चुनाव का पहले पुलिस आप लोगों को थोड़ा डराएंगे। वो बीजेपी का होम मिनिस्टर है ना सेंट्रल का, उसका यही आदत है। उसका आदत है हर आदमी को डराना, दंगा करना, लोग मारना, ये उसका आदत होता है। हिंदू मुस्लिम बंटवारी करना, शेड्यूल कास्ट ट्राइब बंटवारी करना, भाई बहन बंटवारा करना, ये उसका काम होता है। মনে রাখবেন যে আগামী দিন আপনাদের ভোটটা কিন্তু দিতে হবে মা ভাই বোনেরা আমার। এরা দাঙ্গা করে, দিল্লিতে দাঙ্গা করে কত লোক খুন করেছে, আসামে দাঙ্গা করে কত লোক খুন করেছে, উত্তরপ্রদেশে দাঙ্গা করে কত লোক খুন করেছে, কিন্তু আমরা দাঙ্গা টাঙ্গা করতে দিই না। তাহলে ভোটটা হবে মা ভাই বোনেরা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলতে হবে।
জিততে হবে আর বিজেপিকে খালি করতে হবে। দিনহাটা থেকে মমতার হুঁশিয়ারি, ভোট পর্যন্ত সহ্য করব, তারপর যেখানে যাবে সেখান থেকে টেনে নিয়ে আসবো। এদের সাথে লড়তে গেলে একেবারে লড়াই করতে হবে। এদের হাতে টাকা আছে, এদের হাতে গুন্ডা আছে, এদের হাতে মস্তান আছে, এদের হাতে বোম আছে, এদের হাতে বন্দুক আছে, এদের সাথে অমিত শাহ আছে। গুজরাটে দাঙ্গা করেছিল, দিল্লিতে দাঙ্গা করেছিল, উত্তরপ্রদেশে দাঙ্গা করেছিল, লজ্জাও করে না। ওরা গিয়ে যদি গায়ে গায়ে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখায়, কেউ ভয় পাবেন না। আমি মরে যাইনি আর আমি চুরি পরে ঘরে বসে থাকি না, এটা মা বোনেদের মনে রাখতে হবে। তবে দুই পক্ষ হোক বা দুই নেতা, উভয়ই ধূসর গণ্ডি পার করে ক্ষমতায় আসতে মরিয়া। এদিক থেকে দুজনের গলাতেই একই সুর শোনা গেল। তবে শেষ হাসি কে হাসবেন তার জন্য তো অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। ডিস্ট্রিক্ট ব্যুরো, নিউজ এখন। আমরা দেখলাম উত্তরবঙ্গে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, যে সভা থেকে একে অপরের বিরুদ্ধে তীব্র তির্যক মন্তব্য ছুড়ে দিলেন। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরী, যিনি আজকে আমাদের সঙ্গে যোগ দিলেন এই মুহূর্তে। বেটার লেট দ্যান নেভার। কিন্তু এই মুহূর্তে একটি বড় খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। দুপুরবেলা আমরা জানি যে লেনিন সরণিতে একটি আগুন লেগেছিল, আবার এই রাতের বেলাতে চাঁদনি চক বাজারে ভয়াবহ আগুন লেগেছে। আমার সহকর্মী মানস বসাক সেখানে রয়েছেন। মানস, এই মুহূর্তে চাঁদনি বাজারের কি অবস্থা? দেখুন জয়ন্তদা, এই মুহূর্তে আমরা রয়েছি চাঁদনি বাজারের একেবারে ঘিঞ্জি এলাকা, যেখানে সমস্ত ইলেকট্রনিক দোকানে গুডসের দোকান রয়েছে এবং সেরকমই একটি মার্কেট 1 নম্বর চাঁদনি অ্যাপ্রোচ। সেই বিল্ডিং এ আজ প্রায় 7:30 থেকে 8:45-র মধ্যে এই আগুন লাগে। অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের থেকে এই আগুন লেগেছে এবং আগুন হাওয়ার জন্য অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন এসে এখানে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে দৃশ্যটা, সেটা হলো যে আগুন কিছুটা আয়ত্তে আনা গেল, হাওয়ার জন্য কিন্তু ধোঁয়া এবং চারিদিকটা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। দমকল কর্মীরা যে বিল্ডিং এ আগুন লেগেছে তার ওপরে উঠেছে, কিন্তু আরেকটা প্রতিবন্ধকতা রয়েছে জয়ন্তদা। এখানে যে একেবারে টপ লেভেলের যে রুফটা রয়েছে সেটা কিন্তু টিন গরম হয়ে গেছে, তাই দমকল কর্মীরা ওটা আগে জল দিয়ে ঠান্ডা করার মতো ব্যবস্থা করছে, তারপর তার উপরে উঠে আগুন নেভানোর ব্যবস্থা করছে। কিছুটা হলো আগুন আয়ত্তে এসেছে, বাট কিছু পকেটে এখনো পর্যন্ত ছোট ছোট পকেটে আগুনটা জ্বলছে। তাই এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে এবং এই ধোঁয়ায় দমকল কর্মীদের ভেতর অব্দি পৌঁছতে অসুবিধা হচ্ছে। আবারও বলে রাখি, 1 নম্বর চাঁদনি চকের এই যে অ্যাপ্রোচ মার্কেট, 1 নম্বর চাঁদনি অ্যাপ্রোচ, এই বিল্ডিংটা মূলত এটা ওয়্যার, ইলেকট্রনিক গুডস, মোবাইল রিপেয়ারিং, মোবাইল পার্টস, এই সমস্ত জিনিসপত্রের দোকান এবং এই সমস্ত ওয়্যারের দোকান হওয়াতে আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এখানে তারা দেখতে পান যে 7:30 নাগাদ ধোঁয়া বেরোচ্ছে, একটু আগুন। তারা ভেবেছিলেন হয়তো প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র মাঝে মাঝে আগুন জ্বালানো হয় রিসাইকেলের জন্য, সেটাই হয়তো, কিন্তু বুঝে ওঠার আগেই 8:45-র মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর বলা বাহুল্য যে আজকের দিনে যেটা লেনিন সরণে হয়েছে, যে আগুন সকালে লেগেছিল এবং আজকে এই এলাকায় ঢিলছোড়া দূরত্বে যে আগুন লাগলো, অর্থাৎ বউবাজার থানার এলাকায়, বলতে পারি বউবাজার থানা এলাকার দুটো এলাকায় কিন্তু আজকে একই দিনের মধ্যে দুটি। এবং মানুষ, আমি একটা প্রশ্ন করবো তোমাকে। আমার ঘড়িতে এখন 8:40 বাজছে, অর্থাৎ 1 ঘন্টা হলো আগুন লেগেছে। এই মুহূর্তে আগুনের অবস্থান কীরকম? কারণ আমরা জানি চাঁদনি অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং সেখানে স্বল্প পরিসর রাস্তা। এই যে দীর্ঘদিন ধরে সেখানে চাঁদনি মার্কেটে রাস্তার ফুটের ওপরে বহু মানুষ বসে থাকেন, সওদা করেন, ইলেকট্রনিক জিনিসপত্র কেনা বেচার অন্যতম বড় একটা মার্কেট, সেখানে আগুন লাগা মানে পাশে অনেকগুলো বাড়িতে আগুন লেগে যাওয়া, সেরকম সম্ভাবনা কি রয়েছে? একদম জয়ন্তদা, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং পাশাপাশি বিল্ডিং, যা একটা থেকে আরেকটা দূরত্ব 1 হাত কি 1.5 হাতের মতো এবং ফুটপাত জুড়ে দোকান থাকে। একটা সুবিধা হয়তো হয়েছিল যে 7:30 নাগাদ ফুটপাতের বেশিরভাগ দোকানই তারা গুটিয়ে ফেলেছিল, কিন্তু পাশের বিল্ডিং এ যাতে আগুন না লেগে যায় দমকল কর্মীরা কিন্তু সত্যি সেক্ষেত্রে অত্যন্ত তৎপর হয়েছেন এবং যত দ্রুত সম্ভব তারা কিন্তু আগুনটাকে এক বিল্ডিং থেকে যাতে আরেক বিল্ডিং এ না ছড়ায় সেই ডিটাচটা করতে পেরেছেন, বা সেই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাতে আগুন না ছড়িয়ে যায় সেই ফায়ারটাকে সেখানে কিন্তু তারা কোথাও বলতে পারি যে
অ্যারেস্ট করতে পেরেছেন। তার জন্য পাশাপাশি বিল্ডিং গুলোতে ছড়িয়ে পড়েনি, কিন্তু যেটা বলছিলাম যে 1 নম্বর চাঁদনি অ্যাপ্রোচ যেটা, সেই বিল্ডিং এর মধ্যে কিন্তু আগুন এখনো রয়েছে। 1 ঘন্টা ঘড়ির কাঁটাতে হয়ে গিয়েছে, তবে দমকল কর্মীদের তৎপরতায় কিন্তু আগুন এই পর্যন্ত এখনো পর্যন্ত। ধন্যবাদ মানুষ বসাক আমার সহকর্মী এই মুহূর্তে চাঁদনি বাজার থেকে আমাকে জানালেন যে আগুন নিয়ন্ত্রণে এসছে এবং আগুন থেকে বড় মাপের ক্ষয়ক্ষতি হচ্ছে না বা হতে পারছে না। কয়েক কিলোমিটার ব্যবধানে দুপুরবেলা 1টার সময় এবং সন্ধ্যে 7:40 আগুন লাগাটা একটা অসাধারণ ব্যাপার। মানে এই জন্যই অসাধারণ কারণ এই ধরনের ঘটনা একই দিনে কয়েক কিলোমিটার ব্যবধানে দুটি বড় জায়গায় আগুন লাগার ঘটনা খুব একটা ঘটে না। তবে আমি এই মুহূর্তে চাঁদনি বাজারের আগুন থেকে নিউজ এখন স্টুডিওর আগুনে ফিরে আসবো। তবে এই আগুন যথার্থ অর্থে আগুন নয়, তর্ক বিতর্কের আগুন। যে আগুনের বিষয়বস্তু হচ্ছে নন্দীগ্রাম থেকে বারাণসী, এবং আমাদের সঙ্গে বেটার লেট দ্যান নেভার জয়েন করেছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস নেতা। চন্দনবাবুর কাছে আমরা যাব। চন্দনবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা টুইট করা হয়েছে যেখানে তিনি বলেছেন নন্দীগ্রামে জিতছি, বারাণসী কেন্দ্র নিয়ে যেন নরেন্দ্র মোদী সচেতন থাকেন। এর দ্বারা কি বোঝাতে চাইছেন উনি? দেখুন, একটি কথা আমি যদি শুরু করি, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন এবং সেই বলার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পরিস্থিতি কিভাবে বিশ্লেষিত হচ্ছে এটা একটা কিন্তু অন্য মাত্রা বা অন্য ঘটনা। কেন বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু বলে চলেন এবং সেই বলার মধ্যে যে আঙ্গিকটা থাকে সেই আঙ্গিকটা শুধু আমিত্ব, এবং এই আমিত্ব জায়গা থেকে উনি নন্দীগ্রামে গতকালকে যেভাবে নির্বাচনে আমরা যে ভঙ্গিতে ওনাকে দেখেছি বা ওনাকে একটি কেন্দ্রে দীর্ঘ সময় অবস্থান করতে দেখেছি, সম্ভবত আটক হতে দেখেছি, এবং তার পরিপ্রেক্ষিতে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল আমরা খুব ম্রিয়মান দেখেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হারা জেতাটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী তাকে সারা সারা বাংলাতে তার ইমেজের উপর ডিপেন্ড করে নির্বাচনটা হয়, এবং উনি বলেই দেন 294তেই আমি প্রার্থী। সুতরাং সেই দৃষ্টিভঙ্গিতে শুধু নন্দীগ্রাম না, সারা বাংলা দেখতে হবে। কিন্তু এই বারাণসীর কথা বলার উদ্দেশ্যটা সম্পূর্ণ রকম নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বলা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং নরেন্দ্র মোদী বা অমিত শাহ পশ্চিমবাংলায় আসা ঘন ঘন, আমরা বিশেষভাবে এই প্রসঙ্গটা কেন বলি, এই পদমর্যাদার মানুষের ক্ষেত্রে যে দায়িত্ব বা দায়বদ্ধতা সারা ভারতবর্ষের প্রতি বা ইভেন ইন্টারন্যাশনাল সেক্টরে থাকা উচিত, তারা কি শুধু পাখির চোখ পশ্চিমবাংলায়? আর এর মধ্যে থেকে কি একটা ব্যাংক্রাপসি প্রমাণিত হয় না যে বাংলায় কোনো নেই? আমি এই জায়গা থেকে গোবিন্দবাবুর কাছে আসবো। ব্যাংক্রাপসির কথা বলেছেন প্রধানমন্ত্রী কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটা রাজ্যের নির্বাচন নিয়ে হইচই করেন এবং তারা নানানভাবে কটূক্তি করেন, যেটা গতকাল নরেন্দ্র মোদী করেছেন বলে তৃণমূলের অভিযোগ, এটা কি খুব সঙ্গত বলে আপনি মনে করেন? চন্দনবাবু যে কথাটা বলেছেন আমি ওনার কথাটা জবাব দিতে চাইছি। ব্যাংক্রাপসি ও যেহেতু বলতে পারেন উনি, কিন্তু এখন যা পরিস্থিতি চলে এসছে, শুধু অল ইন্ডিয়া না, আপনি অল ওয়ার্ল্ডে চলে যান, ইকোনমিক কন্ডিশন একবারে খারাপ দিকে চলে যাচ্ছে করোনার পরে। ওকে কি করে তারপরে আবার শুনে যাচ্ছে যে আবার সেকেন্ড ওয়েভ চলে আসে করোনার। তো এগুলো নিয়ে আমরা একটা আতঙ্কিত আছি। তাতে আবার ইকোনমিক যে পজিশন আছে, ইকোনমিক কি করে ঠিক হবে, এখন সারা ওয়ার্ল্ডে ইকোনমিক কন্ডিশন খুবই খারাপ হয়ে আছে। কিন্তু এখন যেহেতু ইন দ্য মিন টাইম এই কারণের জন্যে মোদিজি একবার বলেছিলেন, আমাদের সর্বোচ্চ লিডার মোদিজি, অল ওয়ার্ল্ডে ওনার একটা ডিমান্ড আছে, একটা ফিগার আছে, উনি বলেছিলেন এই সব ইলেকশনগুলো একসাথে একটাই ইলেকশন হোক। ঘন ঘন ইলেকশন হওয়ার উচিত না। তুমি ভুল বলছো। সব ইলেকশন যত রাজ্যে যত ইলেকশন হচ্ছে, তো কখনো দেখবেন তামিলনাড়ু ইলেকশন হচ্ছে, বলতে দেন, ওটা একটা অন্য ডিবেট। আপনি যখন বললেন তখন আমি বললাম না, শুনুন না, সব ইলেকশন যত ইলেকশন আছে না, সেটার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং নন্দীগ্রামের সম্পর্ক কি? না, এবার কি হয়ে গেছে, প্রত্যেক মাসে প্রত্যেক বছর দেখবেন কখনো তামিলনাড়ু ইলেকশন, কখনো অমুক জায়গায় ইলেকশন, কখনো পশ্চিমবাংলা, এই সবসময় ইলেকশন হতে থাকে। 2019-এর পর এই সবকটা আমি আসছি চন্দনবাবু, আমি একটা উনি আমার সর্বোচ্চ লিডার, উনি আসবেন, প্রচারে আসতেই হবে। রাইট 2019-এর যে লিডার আছে সে তো এখন কোন জায়গায় যেতে পারছে না। 2019-এর লোকসভা জেতার পর, এক মিনিট চন্দনবাবু, 2019-এর লোকসভা জেতার পর মোদী এবং অমিত শাহ
যেসব জায়গায় নির্বাচনে গেছেন সবকটি রাজ্যেতে বিজেপির ভোট কমেছে এবং সবকটি রাজ্যে বিজেপি আসন হারিয়েছে। 5টি অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, 5টি অ্যাসেম্বলি ইলেকশনেই বিজেপি পদস্খলন হয়েছে। কেন? ভালোর জন্য বলছি না, সে আপনি এ কথাটা বলেছেন যেহেতু আপনি দেখেছেন কোন জায়গায়। আমি দেখিনি, এটা পরীক্ষিত সত্য। কিন্তু শুনুন, কিন্তু কি যত জায়গাা হেরেছে আপনারই কথা, আমি আমার কথা নয়, এটা তো একদম বাস্তব। ম্যাক্সিমাম জায়গা গভর্নমেন্ট কিন্তু আমরাই ফর্ম করেছি। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই জন্য হ্যাঁ, বলুন বলুন বলুন। আমি গোয়াকে আনছি, কি করে গভর্নমেন্ট কি করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কি করে জ্যোতিরাদিত্য যে বিরোধী যারা বিরোধী ছিল তারা বলে দিয়েছে কংগ্রেসের সাথে আমরা নেই, মধ্যপ্রদেশ তারা বলে দিয়েছে অন্য কোনো পার্টির সাথে আমরা নেই। তার মানে ভোট কেনার যে কথাটা উঠছে, তার মানে আমি সবচেয়ে বেশি যদি সিট পেয়েছি আর আমি বিরোধীতে বসে থাকবো না হ্যাঁ, আমি সবচেয়ে চন্দনবাবু, আমি যদি সবচেয়ে বেশি সিট পেয়েছি আমি বিরোধীতে বসে থাকবো আর আপনি কম সিট পেয়েছেন। না তার মানে না আমি একটা কথা বলছি, না আমি সেই কথাই হয়, বাজপেয়ীর গভর্নমেন্ট হয় না, মানে একটা শুধু কথা বাজপেয়ীর বলছি, গভর্নমেন্ট যদি হয় না, আপনারা কংগ্রেস হাইয়েস্ট সিটে না, না, অ্যালায়েন্স তো একটা শব্দ, এক অ্যালায়েন্স মিনিট তো একটা শব্দ। চন্দ্রবাবু, যদি আপনারা এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় 100 আসন পান তাহলে কি আপনারা সরকার গড়বেন? না, টাকার কিন্তু সেটা তো আমার সিনিয়র লিডার গুলো বলতে পারে। প্রলোভনই তো আসল আমি কথা। বলতে পারবো না। প্রলোভন আছে, প্রলোভন আছে। এটা একটা মজার ব্যাপার। আমার আমি senior আমি leader গুলো বলতে পারবে। বিজেপির বহু নেতা, আমি ব্যক্তিগতভাবে বলছি, এখানে নাম বলার কিছু না, আর এটা হচ্ছে জেনারেল স্টাডি অফ দ্য ফ্যাক্ট। পশ্চিমবাংলার নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত বা বোঝে, দেখুন একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে একটি জিনিস, 1 নম্বর, প্রতিদিন গভর্নমেন্ট এক্সচেকার, আপনি ভাবুন তো কত পরিমাণ এই যে এয়ারফোর্সের বিমান ব্যবহার হচ্ছে, তার সাথে সিকিউরিটি রিং, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, হেলিকপ্টার। আমি জানি একটা দল চালাতে গেলে দলের ভিতর থেকে আমি বলছি কত এক্সপেন্সেস গভর্নমেন্ট চন্দ্রবাবু, আমি উইথ ডিউ অ্যাপোলজি একটা কথা বলছি। দেবগৌড়া যখন কংগ্রেসকে রিপ্রেজেন্ট করতেন সেই সময় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকটা বিদেশ সফর করেছেন, সেখানে তার বৌমা, নাতি, পুতি সবাই ট্রাভেল করেছেন। সেটাও তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার। খরচ সাপেক্ষ, কিন্তু আমি নির্বাচনের পরিপ্রেক্ষিত অবস্থাতে বলছি, যে পরিমাণ ইলেকশনের ক্ষেত্রে আপনি বলছেন যে খরচাটা হচ্ছে, সরকারি ক্ষেত্রে যে ব্যয়, সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ব্যয় এই ধরনের প্রচার করছেন। এখানে সরকারি যেহেতু আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, এটা আমি প্রশ্ন করতে পারি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমার কাছে পলিটিক্যাল পার্সন হিসেবে আমার যেটা বিশেষভাবে মনে হয় সেটা হচ্ছে, দেখুন প্রজেক্টেড লিডার, এই যে এই প্রশ্নটা বলেন রাহুল গান্ধী, আমার কাছে অধীর চৌধুরী আছে, সুতরাং প্রজেক্টেড লিডার এই যে জায়গাটা, সেখানে একটা ব্যাপক ব্যাংক্রাপসি আছে, অর্থাৎ ব্যাপক আই মিন শ্যাডো, এবং ব্যাংক্রাপসি আছে বলেই কি অন্য দল থেকে নেতা নেওয়া হচ্ছে। সেখানে দরকার পড়ছে কেন্দ্রীয় নেতৃত্ব, ওই ভ্যাকুয়ামটাকে মেকআপ করবার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব। আমি মহানন্দা কাজী আমি শেষ করছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চুপ করে গেল, যেটা হচ্ছে আপনি প্রশ্ন করলেন 100টা সিট যদি পান বা 120টা সিট পান তাহলে কি সরকার গঠন করবেন? দেখুন, এর পিছনে দুটো ফ্যাক্ট আছে। একটা হচ্ছে বাস্তব উপস্থিতি, মণিপুর, গোয়া, মধ্যপ্রদেশ, আপনারা আমরা জানি, সুতরাং কিভাবে কেনাবেচা হয়েছে এটা আমরা জানি। অরুণাচলে হয়েছে। 2 নম্বর হচ্ছে অরুণাচল। এবার 2 নম্বর ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে কি করে কিনতে হয়, কি করে বেচতে হয়, সেটা আপনারা করেছেন। এই বাজপেয়ী আমলে আপনারা করেছেন, যার জন্য আমরা আপনাদের মনে আছে ট্রেডিং হবে, মানে এটা একটা বাজপেয়ী আমলে ওনারা করেছেন কিনা মহানন্দা, আমরা নন্দীগ্রাম সম্পর্কে আলোচনায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা একবারও তুলিনি। এখানে চন্দনবাবু এসছেন বলে আমি একটা কথা তুলছি। ইলেকশনের পর সংযুক্ত মোর্চার রোল কি হবে? দেখুন, আমি একটা কথা আমার মনে হয়েছে যে এই নির্বাচনে বিজেপি পার্টি লড়াই করছে অগ্রগতির জন্য, সিপিএম পার্টি লড়াই করছে অস্তিত্ব প্রমাণের জন্য, আর তৃণমূল কংগ্রেস লড়াই করছে মর্যাদার জন্য। এটা আমার মনে হয়েছে। আর কংগ্রেস কিসের জন্য লড়াই করছে? কংগ্রেস তো সিপিএম এর সঙ্গেই আছে, ওটা মিলেই সংযুক্ত, কম্বাইন বলছি, এটা একটা মর্যাদার লড়াই। এখন সিপিআইএম এর যেটা ব্যাপার হয়ে গেছে যে গত দুটো ইলেকশনেই তো আমরা সবাই জানি যে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার মতো অবস্থা হয়েছিল। কাজে এবারে দেখুন, বাঁচা মানে অস্তিত্বের লড়াইটা কিন্তু খুব সাংঘাতিক লড়াই। মানে অগ্রগতির লড়াই এক জিনিস, কিন্তু অস্তিত্ব মানে আমাকে এই জায়গাটা, আমি যে আছি সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। চন্দনদা আছেন এখানে, হ্যাঁ, আমি চন্দনদার সঙ্গে পার্সোনালিও যখন কথা হয় তখনও বলি যে কংগ্রেসের অস্তিত্বটা কিন্তু প্রয়োজন, ডেমোক্রেসি
ডেমোক্রেসিতে দেখুন, ডেমোক্রেসিতে অপোজিশন, স্ট্রং Strong অপোজিশন opposition দরকার, and rational এটা মেনে নিতে opposition. হবে, তাহলে সেটা ডেমোক্রেসি নয়। অটোক্রেসির জায়গা নেই ডেমোক্রেসিতে, আমরা কিন্তু ডেমোক্রেসি থেকে অনেকটা সরে এসেছি। রাইট, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবারে বলেছেন, যেটা অটোক্রেসি। বলছি- আমরা এবারে নির্বাচনে তো অটোক্রেসি দেখছি। আমার সঙ্গে উজ্জয়িনী হালিম রয়েছেন। উজ্জয়িনী, আমরা তো অটোক্রেসি দেখছি, অটোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক। দেখুন, আমাদের কেন্দ্র রাজ্য সব জায়গাতেই একটা কথা শুনি, বিরোধী শূন্য করে দেবো। তো বিরোধী শূন্য তো গণতন্ত্র হয় না। বিরোধী শূন্য হলে, যেটা উনি বলছেন, মহানন্দাদি বলছেন, যেটা অটোক্রেসি হয়। তো এবং তার যে সমস্ত ম্যানিফেস্টেশনসগুলো আজকে নির্বাচনে দেখছেন, এটাও যদি আমি বলি যে আজকে নির্বাচনী ব্যয়ের প্রশ্ন তুলছিলেন, আমাদের আধা সামরিক বাহিনীকে এত সংখ্যায় দাঁড় করিয়ে রাখতে হচ্ছে, 144 ধারা জারি করে নির্বাচন করতে হচ্ছে নন্দীগ্রামে। আপনারা অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, প্রায় অলমোস্ট নজিরবিহীন, একদম নজিরবিহীন বলবো না, কিন্তু অলমোস্ট নজিরবিহীন। এবং এটা গণতন্ত্রের কোন স্বাস্থ্যের সূচক, এবং এটা কি গণতন্ত্র আজ কোন পথে? আমার কাছে এটাও একটা বড় প্রশ্ন। এবং গণতন্ত্রে মানে ডেমোক্রেসি বিপন্ন। ডেমোক্রেসি বিপন্ন। আমরা গণতন্ত্রে এতক্ষণ আমরা চর্চা করছিলাম উন্নয়ন, মানুষ উন্নয়নের প্রেক্ষিতে ভোট করবে। আমি দুর্ভাগ্যবশত আমরা দেখছি মিডিয়াতে, আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখি, এখানে আমরা কমিউনাল ডিভাইডের উপরে আমাদের ভোটের জাত-পাত এবং বিভাজন হচ্ছে। হিন্দু মুসলিম, এটা অত্যন্ত দুঃখজনক। পোলারাইজেশন, রাইট, তো পোলারাইজেশন পলিটিক্স। ধর্মের সঙ্গে রাজনীতির যে এই মেলবন্ধন, এটা পশ্চিমবঙ্গের কালচার কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে। কি বলবেন গোবিন্দবাবু? লাস্ট আপনার কাছে কোয়েশ্চেন, জাত-পাত, ধর্ম, এই ব্যাপারটা তো কোনোদিন ছিল না। এটা কে এনেছে? কোথায় এটা এনেছে? পশ্চিমবাংলা কে এনেছে? জাত-পাতের রাজনীতি? পশ্চিমবাংলা যখন ছিল না, আপনি তো বলছেন, আপনি এটা সিনিয়র। না, না, ছিল না। আমি কেন, এখানে সবাই বলবেন ছিল না, কোনোদিন ছিল আসলো না। কি করে, কোত্থেকে এসে? আপনারা জানেন, স্টার্টিং থেকে অনেকক্ষণ আগে এই বাম অমল থেকেই চলে আসছে। তখন গোপন ছিল, এখন ওপেন হয়ে গেছে, কিন্তু সব সময় চলে এসছে। আপনারা কি বিরোধিতা করেন? শুনুন, না, না, ওনারা যখন আপনারা কোনোদিন বিরোধিতা করেছেন? আপনারা কোনোদিন বিরোধিতা করেছেন? উনি যদি একটা বিশেষ সম্প্রদায়কে যদি সাহায্য করে দেবেন, গোবলায় আপনারা কি করেছেন? গোবলায় আপনারা আমরা কি কেন করেছেন? ছেড়ে দেবো আমাদের লোকগুলোকে? মাঝ রাস্তায় ছেড়ে দেবো? তাদের কোনোদিন কেন? কি বিজেপির ম্যানিফেস্টোতে আপনারা পুরোহিত ভাতার কথা উল্লেখ করেছেন। দিদি ওখানে ইমামকে অলরেডি ও আচ্ছা, তার মানে রাম করলে রহিম করতে হবে, এটাই সবথেকে আসল ব্যাপার। আমরা আলোচনা শেষ পর্বে চলে এসেছি। খুব দ্রুত খ্রিস্টানগুলো পাবে, যদি ইমাম পাবে তাহলে হিন্দুগুলো পাবে, খ্রিস্টানগুলো পাবে, বুদ্ধিস্টগুলো পাবে, সমস্ত লোককে সমান দেন আপনি। আমি ওর সাথে দীর্ঘক্ষণ আলোচনায় থাকতে পারলাম না, অনেক শেষে এলাম। আমি একটি কথা আপনাকে বলি, দেখুন, একটা জায়গাতে আপনি খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলা শুধু না, সারা ভারতবর্ষে পোলারাইজড পলিটিক্স ইন দ্য ইভেন্ট অফ রিলিজিয়াস, এই রিলিজিয়াস প্রসপেক্টে নিয়ে যাওয়া, এটা বিজেপির অবদান, কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে রাম পুজো করবার জন্য, আমি বলছি এটা ইম্পার্শিয়াল প্রধানমন্ত্রী। আচ্ছা, দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে, আমি পাশাপাশি এই জায়গাটাতে আনি আপনাকে, আমি এখানে একটা কথা বলবো, আপনাদের স্লোগানে জয় শ্রীরাম কেন? আমি জয় শ্রীরাম বলতে পারবো না। আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান। বলবেন দ্রুত। জয় শ্রীরাম আমি বলতে পারবো না, দেশ স্বাধীন আছে, আমি আমার অধিকার আছে, আমি জয় শ্রীরাম বলার 100 বার আমি জয় শ্রীরাম বলবো। তাহলে দেশ যদি স্বাধীন থাকে, তাহলে আর কাউ বলার অধিকার আছে? ইমাম ভাতা দেবার অধিকার আছে, কাউ ইমাম ভাতা দেবার অধিকার আছে? আসলে পোলারাইজড, আপনি খ্রিস্টানকে দেন, আপনি বুদ্ধিস্টকে দেন, সমস্ত লোককে দেন। আপনি এটা না যে শুধু ইমামকে দিয়ে আপনি 30% ভোট দিয়ে ওই করবেন না, ওটা করা যাবে না। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আমাদের অনুষ্ঠানের শিরোনাম আজকে ছিল নন্দীগ্রাম থেকে বারাণসী, অর্থাৎ এর মধ্যেও কোথাও একটা সংকীর্ণতা রয়েছে বলে অনেকেই বলছেন। এবং একই সঙ্গে আমাদের প্যানেলিস্ট যারা রয়েছেন, তারা একটি কথা সমস্যারে স্বীকার করলেন, একমাত্র গোবিন্দবাবু বাদে, যে বিপন্ন গণতন্ত্র। আমরা জানি না গণতন্ত্র কতটা বিপন্ন, তবে এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। নন্দীগ্রাম থেকে বারাণসী এই স্লোগান যদি বিপন্ন হয়, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা এবং ভোট নিয়ে যা চলছে, তাও বিপন্নতার একটা নজির। কারণ ভোট মানেই এখন প্রাণহানি, রক্তপাত, বোমা, গুলি ইত্যাদি। দুর্ভাগ্যের বিষয়, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই নন্দীগ্রাম থেকে বারাণসী অনুষ্ঠানে জবনিকা টানলাম। নমস্কার।